নমস্কার, শুভ সন্ধ্যা। যাদবপুর মন্থনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা প্রত্যেক বছর 2019 থেকে শুরু করেছি অন্তরঙ্গ উৎসব। এই স্পেসকে কেন্দ্র করেই আমরা মূলত এই তৃপ্তি মিত্র সভাগৃহকে কেন্দ্র করেই হচ্ছে, কিন্তু তার থেকেও যেটা বলা সেটা হচ্ছে আমরা শুধু এখানে নয়, আরও অন্যান্য জায়গাতেও এই উৎসব পালন করেছি। মাঝখানে লকডাউন এবং তার জন্যে স্পেস না পাওয়ার দরুন কিছুদিন বন্ধ ছিল, বিক্ষিপ্তভাবে আবারও শুরু হয়েছিল। আমরা ঠিক করেছি এই বছর থেকে আবার প্রতি মাসে একটি করে এই উৎসব পালন করব। এই উৎসবের মূল বিষয় হচ্ছে যে 12টি বন্ধু দলের সঙ্গে আমাদের নিজস্ব 12টি পারফরমেন্স, অর্থাৎ মোট 24টি পারফরমেন্স 12 মাসে একটি করে। এবং এবারের সেমিনারের বিষয় আমরা করেছি তারুণ্যের আলোয় থিয়েটার। প্রতি মাসে একজন তরুণ যারা থিয়েটার করছেন মাত্র কিছুকাল, কিন্তু কেন করছেন, কিভাবে করছেন, কি উদ্দেশ্য বা কিভাবে ভাবছেন থিয়েটার নিয়ে আগামী দিনে, তারা তাদের মতো করে তাদের যাপনটা তারা আমাদের সাথে শেয়ার করবেন। গেল মাসে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর গৌরব দাস। এ মাসে অন্তরঙ্গের বক্তা সৌম্যজিৎ অধিকারী, বজবজ আগামী নির্দেশক তথা অভিনেতা, দীর্ঘদিন থিয়েটারে কাজ করছে। ওর কাছ থেকে আমরা শুনে নেব ও কি ভাবছে ওর থিয়েটার নিয়ে এবং সামগ্রিকভাবে আমাদের বাংলা থিয়েটার নিয়ে। সৌম্যজিৎ। আমরা সৌম্যজিতের থেকে এবার সরাসরি সৌম্যজিতের কথা শুনি। প্রথমেই যাদবপুর মন্থনে সবাইকে খুব অন্তর থেকে ভালোবাসা জানাই। আমাকে এই বক্তা হিসেবে ভাবার জন্য, কারণ এই প্রথমবার আমি বক্তা হিসেবে কোথাও বলছি এবং আমি একটু ভুল শুনেছিলাম যে বলেছিল অনেকজন থাকবে, তার মধ্যে তুইও থাকবি, তুইও বলবি 10-12 জন থাকবে, মাসে একজন করে ব্যাপারটা বুঝতে পারি। এখানে এসে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। আমার কথা বা আমি থিয়েটার করতে আসার কথা কোনোদিন কোথাও সত্যি বলা হয়নি সেভাবে। তো যাদবপুর মন্থন এই সুযোগটা করে দিয়েছে, আর আশা করি রেকর্ড হচ্ছে, অনেক মানুষ সেটা পরে দেখতে পারবে বা জানতে পারবে। আমি ক্লাস 8 পর্যন্ত কোনোদিন স্টেজে উঠে কবিতা বলি, মানে বলিনি। আঁকায় ভর্তি করতে পড়া হয়েছিল, তো সেখানেও পালিয়ে এসেছিলাম যে ভাল লাগে না। এবং পাড়ায় আগে যখন প্রচুর জায়গায় রবীন্দ্র বা বছর হতো, তখন যেখানেই হতো সেই পাড়ার দিকে আর আমি যেতাম। মানে নাচ, গান, নাটক, আবৃত্তি এগুলো একদমই ভালো লাগা বিষয়। কেন এলাম হঠাৎ করে না, ওই থিয়েটার ইন এডুকেশন বলে যে এই প্রকল্পটা প্রত্যেকটা স্কুলে হতো প্রচুর জায়গায়, তো আমাদের স্কুলেও হলো। আমার বন্ধু, বিশেষ বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সে করতে শুরু করলো এবং দেখতাম যে ও স্কুলে আসে না, অ্যাটেন্ডেন্স পায়। ও বলে যে ওখানে খুব মজা হয়, জানিস তো, খুব আনন্দ হয়, সবাই মিলে, অন্যান্য স্কুল থেকেও সবাই এসে কাজ করছে। আর আমি প্রতিদিন স্কুলে যেতাম। আমার মনে হলো যে একবার গিয়ে দেখি জিনিসটা কি, খায় না মাথায় মা। তো গেলাম। আমি এনসিসি করতাম, তো গিয়ে দেখলাম আচ্ছা এখানেও একটা অন্য ধরনের ডিসিপ্লিন আছে, এখানেও একটা অন্য ধরনের জানার বিষয় আছে। জানতে শুরু করলাম, শিখতে শুরু করলাম, সেই আমার জানা বা শেখা। আর তারপরে আস্তে আস্তে আমাদের অনেকগুলো ওয়ার্কশপ করার পর মনে হলো যে না, এটা একটা অন্যরকম জিনিস। তাও শুধু থিয়েটারই করবো এটা কোনোদিনই ভাবিনি। উচ্চ মাধ্যমিকের পর ভেবেছিলাম যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবো, সেটা শেষ মুহূর্তে আর হয়নি। তারপরে মিনার্ভায় গেলাম যে অভিনেতা হিসেবে পরীক্ষা দেওয়া, তো সেখানে টেবিলে একজনের সাথে আলাপ হলো। সে বললো তোমার সঙ্গে থিয়েটার করতে চাই। বললাম আচ্ছা, এটাও চাওয়া চাই যে আছে। তো যেহেতু আমি বজবজে থাকি,
গ্রাম বা মফস্বল যাই বলি না কেন, ওখানে তো একটা দলেই থিয়েটার করা যায়। তো সেখানে গিয়ে বললাম যে এরকম একজন মানুষ বলছে থিয়েটার করার জন্য, আমি করবো? বললো হ্যাঁ করো, কেন করবে না। তো সেখানে গেলাম, গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা বদলে গেল আমার। এতদিন ধরে যে থিয়েটারটা দেখে আমি বড় হলাম, সেটা সম্পূর্ণ বদলে গেল। যে আচ্ছা, এতক্ষণ ধরে থিয়েটার করা যায়, একটা এরকম ঠান্ডা ঘরের মধ্যে রিহার্সাল করা যায়, মিউজিশিয়ানরা শহীদ দিন এসে নয়, প্রথম রিহার্সাল থেকেই তারা থেকে এইসব করা যায়, এইগুলো ছিল। আমি তখন থেকেই ছোটদের নিয়ে কাজ করতে খুব ভালোবাসতাম। তো নিজে অভিনয় করার সঙ্গে সঙ্গে স্কুলে বা কলেজে একটু পাকামি করা, যে আমি পারি সবটা, দেখ আমি শিখেছি অনেকটা বলে। কলেজে আমাদের নিউ আলিপুর কলেজ ছিল, জার্নালিজম মাস কম নিয়ে পড়াশোনা করলাম। করে দেখলাম যে না, এটাও ঠিক হচ্ছে না, অভিনয়টাই করতে হবে ভালো করে, বেশি করে। তো সেখানে কলেজে বা স্কুলে যেখানেই করাতাম বেশ ভালো লাগতো, এবং তখন বুঝলাম যে আমার বাচ্চাদের নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। তো সেখান থেকে আমি পুরোপুরি বাচ্চাদের নিয়ে কাজ করা শুরু করলাম 2015 থেকে। দল করব বলে কোনোদিনই ভাবিনি, কারণ বড়দের থেকে শিখেছিলাম বা বুঝেছিলাম যে দল করাটা কোনো ব্যাপার না। আগে ওই টু ডিমেনশন ছিল এইখানে, তো সেখানে বলতো যে সবাই একটা গিয়ে মানে একটা করে একটা গ্রুপ বানিয়ে নেওয়া যায়, কিন্তু সেটাকে চালানো, সেটাকে ধরে রাখা, সেটাকে আমাদের ভাষায় যাপন করা বা ওটাকে নিয়ে বেড়ানোটা খুব মুশকিল। কারণ দল খোলা তো কোনো ব্যাপার না, সবাই মিলে হুজুর করবে। তো 2015 আমাদের ওখানে বজবজে কতগুলো বাচ্চাকে নিয়ে শুধুমাত্র একটা নাটক করব, এইটুকুনি ঠিক ছিল। তো নাটকটা শো হওয়ার পর একটা সংস্থা বলে যে আমাদের একটা অনুষ্ঠান হবে, তাতে তোমাদের নাটকটা হবে। এবার কোন গ্রুপ বলবো, মানে কোন গ্রুপের পরিচালনা, মানে একটা তো গ্রুপ লাগবে। সেটা করতে করতে একটা বন্ধু বললো নাম দেওয়া হোক আগামী, এইভাবে চললো। কিন্তু আমরা যেভাবে ভাবছি, বা মানে রাজদা যেভাবে বলছে যে আমি কিভাবে ভাবছি বা আমি কিভাবে করছি, সেখানে দাঁড়িয়ে আমরা যারা নতুন কাজ করছি তাদের কাছে কিছু কিছু জিনিস আছে যে আমাদের নাটক দেখতে আসতে চায় না বড়রা। মানে আমি সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ জনই ঠিক আছে, কিন্তু তাদের নাটকে হয়তো আমরা তারা পাঠ করি, কোনো কোনো সময় দেখা হলে খুব ভালোভাবে কথা বলি, কিন্তু যখনই বলা হয় যে আসার কথা নাটকে দেখে, কিন্তু তাদের কাছে মনে হয় না যে আমরা করি। আর নতুন যারা কাজ করছে তাদের ক্ষেত্রে আরো একটা যেটা অসুবিধা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে ওই এখন তো ওই হল পাওয়ার গুলো ছিল, সেটা থেকে আমরা অন্য অন্য গুলো বাঁচতে শুরু করেছি। যে আমার অনেক বন্ধু বান্ধব যারা, তারা নানান জায়গায় শো করতে চাইছে, মানে শুধুমাত্র প্রসনিয়ামের মধ্যে আটকে থাকতে চাইছে না, প্রসনিয়ামের বাইরে, ভিতরে বা বাইরে বা যে কোনো জায়গায় করার চেষ্টা করছে। এইটা একটা ব্যাপার ছিল। আর আর কি বলবো, আমি মানে থিয়েটারটাকে নিয়ে তোর যে ভাবনা, কিভাবে ভাবছিস আগামী দিনে, তোর থিয়েটারটাকে কিভাবে? আমার থিয়েটারটা আমি ওই বললাম যে মূলত বাচ্চাদের নিয়ে কাজটা করতে চাই, বড়দের নিয়ে কাজটা করি না, তা না করি, কিন্তু আমি বেশি আনন্দ পাই, ওদের থেকে বেশি জানতে বা শিখতে পারি, সেইটার জন্যই হয়তো বাচ্চাদের নিয়ে কাজটা করি। আর আমি বজবজেই প্রতি বছর ফেস্টিভ্যাল করি একটা করে, সেখানে এটা কারণ ওখান থেকে আমি ভেবেছিলাম যে কলকাতার কোনো একটা হলে যদি আমি ফেস্টিভ্যালটা করি, সেখানে আমাদের ওখানকার যে মানুষরা আছে, যারা বছরে একবার করেই হয়তো কলকাতার 2-3টে দল যখন ওখানে গিয়ে পারফর্ম করে তাদের পারফর্ম দেখতে পায়, এবং আমাদের নাটকটাও অনেকবার দেখতে পায়, সেটা যাতে দেখতে পায়। আমি না করলে হয়তো ওখানে ওই জায়গাটায় অন্য কোনো অনুষ্ঠান হয়ে যাবে, যেটা হয়তো থিয়েটার নয়, হয়তো অন্যরকম কিছু, কিন্তু সেইটার জন্যই হয়তো ওখানে জুড়ে থিয়েটারটা করার চেষ্টা করছি বেশিরভাগ করে। এবং
বাচ্চাদের নিয়ে কাজটা করতে চাইছি এই কারণে, যেটা আমি ভাবছি সেটা হচ্ছে যে আমি যখনই দেখেছি এখনকার মানে বাচ্চাগুলোর সঙ্গে কাজ করে গিয়ে দেখেছি, তখনই তারা আমরা আজকেই আমি আজ সকালে একটা রিল শেয়ার করেছিলাম যে 90s কিডসের কি কি জিনিসপত্র হয়, ওদের বন্ধু নেই, ওর সঙ্গে যখন কথা বলি, ওদের সঙ্গে যখন খেলি বা করি, তখন দেখেছি যে ওদের একটা কিরকম মানে এরকম টাইপের করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, যাতে মানে শুধু লক্ষ্যটা হচ্ছে তোমার যেটা হতে হবে। সে কিন্তু প্রচুর কিছু শিখছে, সে কিন্তু এই থিয়েটারটাও করতে আসছে। অন্তত আমি আমার মানে আমার 4-5টার কথা বলতে পারি যে সে সেটা শিখতে আসছে, সেটাকেও একটা ওই মানে কি বলবো কাজ মানে শেখা হিসেবে নয়, মানে আনন্দ হিসেবে নয়, মানে আঁকতে যাচ্ছে একবার, ওখান থেকে এসেই কোথাও সুইমিং করতে যাচ্ছে, কোথাও থেকে এসেই আবার ওটার মধ্যেই আবার একটুখানি থিয়েটার শিখতে আসছে। এইটা বলছি, এই যে আনন্দটা, এই যে মজাটা, এই যে অনেকক্ষণ ধরে একসাথে থাকাটা, সেটা আর হচ্ছে না। আগে আমরা 12টা থেকে 4টে পর্যন্ত টানা রিহার্সাল করতে পারতাম, এখন নয় পড়া, নয় আঁকা, নয় কিছু একটা। আমি কোনোটাকেই খারাপ বলছি না, আমি বলছি না যে সেগুলো করবে না, শুধুমাত্র থিয়েটার করবে, কিন্তু এত কিছুর মাঝখানে হয়ে গেছে কেউ একজন কোনো কিছু একটা করে উঠতে পারছে না। আর থিয়েটার তো সবকিছুই শেখায়, সবকিছুই বলে, কিন্তু কোথাও গিয়ে তারা ওই সেইটা হারিয়ে ফেলছে। আর আমি সেটাই চাইছি বারবার করে, বলতে চাইছি আমার থিয়েটার দিয়ে, যে ওরা এবছরও যে থিয়েটারটা করছে সেটা ওই বাচ্চাদেরকে একটা মতন যে পাশে আছে, ওরা নাম দিয়েছে, প্রতি বছর ওরা নিজে থেকে একটা থিয়েটার করে। এইটা আমার একটা ভাবনার মধ্যে ছিল যে আমি তো করছি, আমি ওদেরকে নিয়ে করছি, কিন্তু ওদের জন্মদিনে ওরা যেন কিছু একটা করে, মানে ওরাই লাইট করবে, ওরাই সেট করবে, ওরাই কস্টিউম করবে, এবং বাচ্চারা নিজেরাই করে। অনেকেই এখানে দেখেছে হয়তো অনেকের কাজ, কিন্তু ওরা নিজেরাই সবটাই করে, সবটা মানে সবটা, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে সবটা করে। তাই ওই এগিয়ে দেওয়ার কাজটাই আমি ভাবছি যে আমাদের বজবজে খুব হাতে গোনা, শুধুমাত্র বজবজ চললে 2জন কাজ করি আমরা, সারা বজবজটা ধরে 2জন কাজ করি, আমি আর বৌমি। তাছাড়া আরো 1-2জন করতো, তারা কেউই থিয়েটারের সঙ্গে যুক্ত নেই। আর তো সেটাই একটা ব্যাপার হয় যে আমাদের বজবজে যদি হয়, বা আমার এলাকার হয়, বা আমার থিয়েটারে যদি হয়, যদি ওখানকার কিছু মানুষও এটার সাথে যুক্ত হয়, ওরা জানো না এই থিয়েটার জিনিসটাকে একটা কি, আমার মতো মানে আমি ক্লাস 7-8 পর্যন্ত খায় না মাথায় মাকে ভাবতাম, সেটা যেন না ভাবে, তারা যেন এগিয়ে আসে, এটা অনেকটা আমি ভাবছি। এই চর্চাটাকে যেটা অসুবিধার কথাগুলো বলি, বাচ্চাদের অনেক কিছু ইনভলভ করা, থিয়েটারিং এডুকেশনে আমরা যেটা দেখছি যে পড়াশোনার মধ্যে থিয়েটারও একটা বিষয়, সেইভাবে থিয়েটারকে ইন্ট্রোডিউস করা, কিন্তু সেটাও তো একটা বিষয় হিসেবেই থেকে যাচ্ছে যে সামগ্রিক থিয়েটারের কথা কি বলছে, এটা দীর্ঘ সময় একসঙ্গে কাটানো, সেইটাকে আধুনিক পৃথিবীতে আধুনিক পরিসরে সম্ভব যদি না হয়, তাহলে তোর কি মনে হয় এর থেকে মানে এটাকে বাদ দিয়ে কিভাবে কাজটা করা যায়, বা এটাকে নিয়ে কিভাবে কাজটা করা যায়? তুই কি সমস্যার সম্মুখীন হচ্ছিস? তোর কাছে যে বাচ্চারা কাজ করছে, তাদের কি এরকম, তাদের তো স্কুল আছে নিশ্চয়ই, তারা 12টা থেকে 4টে পারবে না, তারা করতে গেলে সেই বিকেলবেলা সেখানে পড়া আছে, কোনো দিন পড়া থাকে, তো এইটাকে নিয়ে তুই কি ভাবছিস, কিভাবে এটা মানে মোকাবিলা করা? আমরা মূলত রবিবার করেই বসি এই স্কুল এবং পড়াশোনার জন্য, কারণ সারা সপ্তাহে একটাই দিন পাই যে দিনটা ওদের কি বলবো তথাকথিত ছুটি, কিন্তু সেটার জন্যই ওই সমস্ত সোম থেকে শনিবার প্রচন্ড ব্যস্ত, সকাল থেকে সন্ধ্যে দুপুর স্কুলের টাইমটা ছাড়াও ব্যস্ত। এবার রবিবারটা একদিনই ছুটি, সেই দিনও সকাল বিকেল সবটাই ওরা ব্যস্ত। আর এই সময় ব্যস্ত এখন ওরা দেখছিলাম যে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পুরো ফেব্রুয়ারি জুড়ে হওয়ার কারণে ওরা রিহার্সাল করতে পারছে, দেখছিলাম মানে অনলাইনে রিহার্সাল করছে সবাই। ওরা তো আমাকে এই মানে আমাকে কেন আমাদের বড়দেরকে ওরা যখন নতুন প্রোডাকশনটা নিজেরা নামায় কাউকে দেখতে দেয় না, তো তখন কি করছি বলছে রিহার্সাল করছি, একা একা করতে রিহার্সাল করছি, বলছে না অনলাইনে রিহার্সাল করছি। হয়তো এটাকে আমাকে মেনে নিতে হবে বা মেনে নিতে হচ্ছে, কিন্তু আমি হয়তো এইভাবে শিখিনি
সেই কারণে আমার একটু অসুবিধা হয়। বিকল্প আমি জানি না, আমাকে অভ্যস্ত হতে হবে এইটার সঙ্গে। ওই আমি আসলে আমার যেভাবে শিখেছি যে একসাথে থাকি, একসাথে করে মানে প্রথম দিন থেকে সবটা শুরু হবে, এটা হবে। এখন হয়তো সেইটা না করে স্ক্রিপ্টটা ওই পাঠিয়ে দিয়ে ওরা মানে একজনকে না ছুঁয়ে তার আবেগটা সম্পূর্ণ না বুঝে শুধুমাত্র মানে থ্রু ইন্টারনেট কি করে ওরা করতে পারছে আমি জানি না। অনেক দলই আছে যারা আমাকে এইভাবে রিহার্সাল করতে বলে একটা দুটো হলেও, তো আমার খুব অসুবিধা হয়। আমি বুঝতে পারি না যে কিভাবে বলছে। টেক্সট করেই আমি কথা বলতে পারি না, টেক্সট করে কাউকে বোঝাতেই পারি না। এটা আমার হয়তো এই যে আমি ফোনে কথা বলে নেবো, তাকে হয়তো সম্পূর্ণটা বা দেখা করে কথা বলে নেবো, তাহলে আমার সম্পূর্ণটা হয়তো আমি বলে বা এক্সপ্রেস করতে পারবো তাকে, কিন্তু সেটা অনেকেই অসুবিধা হয় তাদের জন্য। এটা তো তোর কাজের ক্ষেত্রে তুই যেখানে নির্দেশক, যেখানে অভিনেতা, সেখানে তো এটা তো কিরকম পাল্টাচ্ছে? ওই তো আমি যেখানে কাজের ক্ষেত্র হয়েছে সেখানে ওই বললাম একটা দুটো জায়গায় আছে যেখানে ওই তারা নিজেরা সত্যি সত্যি ব্যস্ত, তারা প্রফেসর দুজনে, তো তারা ওই একটা করে অন্তত পক্ষে অনলাইন রিহার্সাল রাখে। তো সেটাই কি হয় মানে ঠিক হয়ে ওঠে না আমার পক্ষে, এইটুকুনি অসুবিধা হয়। আর বাদ বাকি তো কোনোটাই হয় না, কারণ আমার যেহেতু বাড়িটা অনেকটা দূর, মানে বজবজ একটা সেই কারণে আমাকে যেটা করতে হয়, অসুবিধা হয় সেটা হচ্ছে আমাকে গিয়ে রিহার্সাল করে থেকে যেতে হয়, বা 2-3 দিন একসাথে রিহার্সাল হলো তারপরে চলে এলো, এরকম অনেক দিনই হয়েছে আমার ক্ষেত্রে। এইটুকুনি ছাড়া আমার আর কোনো চেঞ্জ আমি কিছুই করতে পারি। আমি যে সেই অভিনেতা হিসেবে আমার মনে একটা উল্লেখযোগ্য কাজ, সেটা হচ্ছে থিয়েটার আমার কাছে সবসময় লোকাল, ন্যাশনাল না ইন্টারন্যাশনাল, থিয়েটার লোকাল। ধরো তো তুমি তোর যে চর্চাটা করছিস সেটা বজবজে, ওখানে নাট্য উৎসব করবো, যদি বাইরের লোক দেখতে চায় তাকে বজবজে যেতে হবে, যেমন কলকাতায় আসে সবাই, কারণ ওটাই স্থানিক মা, সেই চর্চাটাই আসলে তাকে আন্তর্জাতিক করে তোলে। তো সেই জায়গা থেকে আমি এটা অভিনেতা হিসেবেও তোর কাছে একটা বিষয় হতে পারে যে কলকাতার দল বা অন্য কোনো জেলার দল নয়, আমার এখানে আমি অভিনয় করবো, সেভাবে কিছু ভেবেছিস? কারণ যেহেতু তুই বললি বজবজে মাত্র 2 জন থিয়েটার, তো সেটা তো একটা বিষয় যোগ্য, আর মানে কে ডাকবে, হ্যাঁ, আর নিজেই বা নিজের দলে কত করবে, সেই জায়গাটা মানে এই সংকটটার মোকাবিলা করবে। তুই যে জায়গায় আছিস সেই জায়গায় যদি অভিনেতা হিসেবে এস্টাবলিশ হতে চাস, তোকে তো সেই শহরেই আসতে হবে বা রাজধানীর দিকেই আসতে হবে, যেভাবে গ্রাম মফস্বল বা অন্যান্য আধা শহর অঞ্চল থেকে লোক রাজধানীর দিকে আসে। হ্যাঁ, মানে শুধুমাত্র বজবজে আরো 2-3টে দল আছে, তারা অনেক পুরনো দল আছে, তারাও ওই কলকাতায় এসেই থিয়েটারটা করার মতো চেষ্টা করে, কারণ আমাদের ওখানে হল নেই প্রথম, তো সেটার জন্য ওই মাচা, যারা আমরা বলি মাচা বেঁধে হোক বা এরকম হোক, সেই থিয়েটারটা করতে হয়। এবং আমার দলে আমি অভিনয় করিনি এখনো পর্যন্ত, একটাই ওই ছোট্ট জায়গায়, যেটা কাউকে একদম পাই না, যে পড়াতে পারি না বা কোনোভাবে হয় না, তখন খুব বলে চেষ্টা করি, কারণ নিজের দলে নিজে অভিনয় করতে আমি কখনোই চাই বা নির্দেশনা করলে চেষ্টা করেছি অন্ততপক্ষে যে অভিনয় করবো না ওই সময়টা, কারণ বাইরে থেকে থাকবো, এবং যাদের সঙ্গে কাজ করি তাদেরকেও আমি এটা বলার চেষ্টা করি যে তুমি ডিরেকশন দাও, তুমি বাইরে থেকেই থাকো, তুমি সবটা আরো দেখতে পাবে। হয় এটা, কিন্তু আমাদের ওখানে কেন, আমরা যারা এখানে আছি তারা সবাই জানি যে শুধুমাত্র নিজের জায়গায় ওই কাজটা করি, সেটা অভিনয় হোক, নির্দেশনা হোক বা যাই হোক, সেই কাজটা করে বড় হওয়ার কথা বলছি না, নিজের কথাটা বা নিজের ভাষাটা যেভাবে আমি বলতে চাইছি সেইটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে গেলে যেটা লাগে, সেটা এখনো পর্যন্ত হয়তো আমি খুঁজে পাবো, যেদিন খুঁজে পাবো সত্যি হয়তো আর মান্থলি করাবো ট্রেনিং,
কারণ আমার দরকার হবে ওখানে গিয়ে কাজটা করি। এটা আমার সত্যি খুব যে আমরা একটা ফেস্টিভ্যাল করি যেটায় আমি বলি যে আসো ওখানেই দেখো, কারণ ওখান থেকে ফিরতে গেলেও খুব সমস্যা হয়। যাতে প্রথমেই শুনে বলে বসবো না রে ভাই এবারটা যাচ্ছি না পরের বার ঠিক আছে, এটা হয়। কিন্তু রাজীব ভাই যে প্রশ্নটা করলো, যে প্রশ্ন না মানে এটা বললো যে ওখানে দাঁড়িয়ে আর কি করছে, হয়তো তারা এই অনেকগুলো কারণেই করছে না। কারণ দলের শো করার পর সবার আগে মানপত্র গুছিয়ে বলি যে তাহলে আসি, মানে ছটফট করি, কারণ আমাদের লাস্ট ট্রেনটাও অনেকটাই আগে। তো তারাও অনেকেই সাহায্য করে যে ঠিক আছে ও তো অনেকটা যাবে, ওকে ছেড়ে যাবে বলবে, কারণ অনেকটা যায়, সেইটার জন্য হয়তো হতে পারে। সেটার জন্যই হয়তো ওখানে আরো অনেকজন এই মানে থিয়েটারের প্রতি ভালোবাসা থাকলেও হয়তো তারা করতে পারছে না। আর এখনকার বাংলা থিয়েটার নিয়ে থিয়েটার চর্চাটা এটাও কি মনে হয়, সে রাজনীতি, অর্থনীতি, এইটা আমি মানে আমি পলিটিক্যাল কারিক উত্তর তুই দিতেই পারিস। হ্যাঁ না মানে আমি এটা একটা জিনিস বলতে পারি যে আমি অনেকগুলো মানে নাট্য উৎসবে এই বছর অন্তত প্রচুর নাট্য উৎসব, যেটা মুক্তাঙ্গন, তপন, এদিক ওদিক হয়, তাতে থাকছি 2-3 দিন ধরে, এবং একদিনে 2-3টে করে নাটক হচ্ছে, বাইরে হচ্ছে। তাতে দুরকম কিছু পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি, যে খুব দারুণ অসাধারণ থিয়েটারও হচ্ছে। আবার মানে আজ থেকে টেক্সটার কথা বলছি, আজ থেকে প্রায় 50-100 বছর আগে যে থিয়েটারটা হতো বা যেরকম ভাবে থিয়েটারটা হতো সেই রকম ভাবেই থিয়েটারটা হচ্ছে। এবং সেটা দেখার পর যাদেরকে ধরে বেঁধে নিয়ে আসা হচ্ছে, অর্গানাইজাররা বলছে যে আসো থিয়েটার দেখবে এসো, মানে আমি হলের বাইরের কথাও বলছি, মানে হলের বাইরে যখন মানে মঞ্চ করে করা হচ্ছে, সেই প্রথমবার এসেই যখন ওই থিয়েটারটা দেখছে, সে দেখে বলছে না আমি আর কোনদিন এইটাই থিয়েটার, তো তাহলে আমি আর করবো মানে আমি দেখবোও না, দেখবো। তাই আমি মনে করি না যে নতুন যে কাজটা হচ্ছে খারাপ হচ্ছে। নতুন যারা কাজ করছে তারা নতুনদের মতন করে ভাবছে এবং অসাধারণ কাজ করছে। আমি মানে কার নাম ছেড়ে কার নাম বলবো, কিন্তু প্রত্যেকে প্রচন্ড ভালো কাজ করছে, এটা আমি বলতে পারি। কারণ এটা আমি বলতে পারি যে এটা করছে। আর নতুনদের মধ্যে যদি আমি একদমই ধরে নিই যে নতুনরা যারা কাজ করছে তারা আমি অন্তত তাদেরকে দেখতে পারি না খুবই পলিটিক্যালি তারা করছে। তাদের একটা বক্তব্য আছে, তাদের হয়তো একটা ভাষা আছে, তাদের একটা করছে, কিন্তু তারা তাদের সেই থিয়েটারের মাধ্যমে সেটা দেখাতে চাইছে বা বলতে চাইছে। এটা আমার কাছে তুই যেই সময় থিয়েটারটা করছিস সেটা একেবারে তৃণমূল সরকারের সময়, আর তার আগেই পরিবর্তনটা হয়েছে তোর থিয়েটারের আগে, আমি আমার কথা বলছি। তো সেইটার ছাপটা তুই অভিনেতা হিসেবে এবং নির্দেশক হিসেবে কিভাবে দেখছিস? এক, আর 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস দেখছি যে উৎপল দত্ত, যাকে আমরা অবিসংবাদিত ভাবে জানি, তিনি একেবারে সরাসরি সিপিএম দলের মেম্বার ছিলেন, পরে বহিষ্কৃত হয়েছেন। অর্থাৎ আরেকটু বৃহত্তর অর্থে যদি বামপন্থী মনোভাবাপন্ন নাট্য লেখক ধরে তার নাটকগুলো এখন আবার খুব রিভাইভ হচ্ছে, কেউ বন্ধ হচ্ছে, কেউ ব্যারিকেড করছে, ফেরারি ফৌজ। আমি বলতে চাইছি এই ডামাডোলের সময়টা একটা কালচারাল হেজিমনি চলছে পশ্চিমবাংলা, সেটা বজবজি হোক আর কলকাতা হোক, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই, সরাসরি না বললেও চলছে। এই জায়গাটাকে তুই কিভাবে পয়েন্ট আউট করছিস বা তোর থিয়েটারে তুই কিভাবে এটা দেখাতে চাইছিস? মানে আমি কদিন আগে শুনলাম, মানে সেটা তো শুনলাম মানে সবাই ফেসবুকে দেখে বা পেপারেও বেরোচ্ছে যে উৎপল দত্তের একটা বিখ্যাত নাটক ব্যারিকেড সেটা বন্ধ। কেন বন্ধ না, কোন একটা পৌরসভার হলে সেটা হওয়ার কথা ছিল, সেটা বন্ধ করা হয়েছে। কিন্তু সেটাই আবার মানে যখন দেখি যে সেই নির্দেশকই কোন একটা সরকারি হলে টানা কাজটা করছে এই শেষ এটা ছাড়া, তো সেটা একটা মনে হয় যে ব্যাপারটা কি ঘটছে বুঝতে পারছি, এবং ভুলিয়ে দেবার চেষ্টা চলছে। হ্যাঁ, এবং এই কদিন আগে যে এই ভারতজান মহোৎসবের এই 21 তারিখটা নিয়ে এ বলছে, ও কৈফিয়ত দিচ্ছে, ও লিখছে, ও মানে পেপারে করছে, যে যা পারছে করছে। স্ক্রিপ্টটা পড়ে আমার অন্তত মনে হয়েছে দুটো শব্দ ব্যবহার যদি কেউ কোনো মানে ডিরেক্টর
চায় যে করবো না, বলবো না, তাহলেই হতো। আমি এখান থেকে ট্রেনে করে হোক, প্লেনে করে হোক, বয়ে এনএসডি গিয়ে ওখানের মঞ্চে ফুল নিয়ে হেসে হেসে সব করার পর যদি সেখানে দাঁড়িয়ে বলতাম, শুনুন দাদা আপনারা তো দিয়েছেন, এটা তো কোনো মানে কোনো একটা পার্টি সে আমাকে স্ক্রিপ্টটা পাঠায়নি, পাঠিয়েছে তো এনএসডি। এনএসডি যদি ওখানে দাঁড়িয়ে আমি বলতে পারতাম, আমি এখানে দাঁড়িয়ে ফেসবুকে প্রতিবাদ না করে আমি যদি সেখানে দাঁড়িয়ে বলতে পারতাম যে আমি এই ফুল গ্রহণ করব না, আমি বলতে চাইছি এনএসডির এই কাজটা ঠিক হয়নি, তাহলে আমি মানতাম যে হ্যাঁ একটা বলার। আমি যদি মানে প্রতিবাদ করতেই চাই যদি আমার মনে হয়, আর না হলে আমার মতন এই ঘুরিয়ে বাঁকিয়ে কথা বললে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি আমি প্রতিবাদ করতে চাই, যেদিন প্রতিবাদ করব তার নাম ধরে পরিষ্কার করেই বলবো যে হ্যাঁ এটা তোমার খারাপ ভাই, বা এটা তোমার খারাপ বোন, বা এটা তোমার খারাপ, এটা হচ্ছে কথা। তো আমার এইখানটায় ওই গুলিয়ে দেওয়ার ব্যাপারটা এটাই লাগে আমার, যে আজকে সেখানে যে স্ক্রিপ্টটা বলা হয়েছে তুমি এনএসডি কে ডিরেক্ট বলো যে আমি করবো না। স্ক্রিপ্টটা তো এনএসডি তৈরি করেছে, বা এনএসডি কেউ কেউ তৈরি করেছে, তারা কেন তৈরি করেছে বা কিভাবে তৈরি করেছে সেটা তো মানে নয়, সেটা নিয়ে বিশালে কে লিখছে, ও লিখছে, সে লিখছে, লিখে যাচ্ছে, কি করছে সেটার নিচে গিয়ে কমেন্ট করে আসছে, যে যা পাচ্ছে করছে, এটা হচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার, যে আমি আমার থিয়েটারটা করব, আমি হ্যাঁ আমি একটা টাকা পাবো সেখান থেকে, সেটা নিয়ে আমি আমার ভাষায় থিয়েটারটা করব, আমি তাদের টাকাই নেব, নিয়ে আমি আমার ভাষায় থিয়েটারটা করব। হ্যাঁ আমি যদি তাদেরটা নিয়ে তাদের ওই তাদের আমার ভাষাটা তারা চেপে দেয়, বন্ধ করে দেয়, তখন কোথাও একটা অসুবিধা। তখন যদি সেই অসুস্থতা নিয়ে তুমি বাঁচতে চাও, বাঁচতে পারো, সেটা তোমার অপশন, তোমার তোমার ইচ্ছে, তুমি বাঁচবে কি বাঁচবে না সেই অসুস্থতা নিয়ে, যে আমি কথা বলতে পারছি না, বা আমি কথা বলতে অন্যভাবে চাইছিলাম কিন্তু আমাকে এইভাবে কথা বলতে দেওয়া হচ্ছে, সেইটা হতে পারে। আমার কাছে মনে হতে পারে যে যদি প্রতিবাদ হয় তাহলে একদম নাম ধরে ওখানে দাঁড়িয়ে, আমি তো ওখানে গিয়েছি, ওখানে গিয়ে শো করে আসছি, একটা মোটা টাকার এই করতে পারছি, আর ওটা বলেছে তো আমি কেন এ করবো না? তাহলে ওখানে দাঁড়িয়ে বলবে যে না ঠিক হচ্ছে না, কেন তোমরা এরকম করছো বা বলছো। আর যে স্ক্রিপ্টটা পেয়েছি তাতে সব মিলিয়ে, আর এই যে যেটা বলা হয়েছে যে ঈশ্বরকেই প্রাধান্যতা দিতে হবে, গ্রিক থিয়েটারে তো সবাইকে লোককে বলা হতো যে তুমি ওই নাটকটা দেখতে চলো, দেবতা তোমাকে অভিশাপ দেবে, আর দেবতার পরেই যে আছে সে হচ্ছে রাজা, রাজাই সবটা ঠিক করে দেবে। তুমি যদি কাউকে মানতে হয় তাহলে রাজাকে মানো, মানলেই তুমি দেবতাকে মানতে পারো, এই বলা আছে। আর কি একটা দুটো শব্দ আমি পড়ে আমার যেটুকুনি বয়স বা অভিজ্ঞতা বা পড়াশোনা তাতে আমার মনে হয় যে এই শব্দ দুটো ব্যবহার না করলেও হতো, স্ক্রিপ্টেও না করলেও হতো, যে 400 বছর আগে থেকেই আমাদের অস্পৃশ্যতাটা শুরু হয়েছে, এটা আমরা বুঝতেই পারি যারা একটু যে সালটা এদিক ওদিক করলে 400 বছর আগে থেকে কি হচ্ছে, সেটা কোনো একটা ডিরেক্টর বললো যে আমি বলবো না, বলবে না, আর সেই এনএসডি ওই মিনিস্টার অফ কালচারের টাকাটা নিয়ে তুমি তোমার ভাষায় কথাটা বলবে, তারা তো অনেক কিছু পছন্দ করে না, তাদের পছন্দ অপছন্দ ব্যাপার না, তারা এই কাজটা করতে বলেছে 25 বছর উপলক্ষে সবাই যাতে একটা থিয়েটার করতে পারি, যারা আমরা ওখানে সবাই পাঠাই নিচে তাড়াতাড়ি এই 28 তারিখের আগে পাঠা পেনড্রাইভ দে, বা নিচে ওই সাবটাইটেল আর ইংলিশটা একটু বলে দেবে তুমি আমাকে, সাবটাইটেল করে দেবে, এসব করে পাঠায়। তো সেখানে যখন ফেরত আসে ব্যাপারটা যে তুমি একটা করো, সবাই চান্স না পেলে বলিস এবারটা পেলাম না, হয় এবার তো সবাইকে সুযোগ দিয়েছে, তাতে কি অসুবিধা হচ্ছে তাহলে করতে? আমার এটাই মনে হয়। এটা একটু বন্ধ হলে আর দুটো কথা বলবো, বন্ধটা পরে করবো, এটা হচ্ছে আগে তার সম্বর্ধনাটা তোকে দিয়ে নি একটু। এতটুকু হলো আশার আলো পেলাম যে তুই অন্তত নিজের ভাষায় কথাটা বলতে চাইছিস, চেষ্টা করছিস, দাদারা বা দিদিরা যতই চেপে ফেসবুকে যতই আন্দোলন করবে না, যেদিন বলবো সেদিন নাম ধরেই বলবো।